নমস্কার বন্ধুগণ, ফুটবল টিভি আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা অনেকদিন পরে চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যায়। প্রথমে চলে আসছি আমাদের ইন্ডিয়ান ওমেন্স ন্যাশনাল টিমের প্লেয়ার মনীষা কল্যাণকে নিয়ে। মনীষা কল্যাণ গ্রিসের টপ ক্লাব পাওক এফসিতে কিন্তু সাইন করে ফেলেছে। মনীষা কল্যাণ এর আগে সাইপ্রাসের টপ ক্লাব অ্যাপোলন লেডিসে খেলতো, সেখান থেকে কিন্তু পাওক এফসিতে সই করেছে। মনীষা কল্যাণ কিন্তু একটা ভালো দৃষ্টান্ত তৈরি করছে এবং আমাদের ইন্ডিয়ান মেন্স ফুটবলার যারা বিদেশে যেতে চান না, মানে কম স্যালারিতে বিদেশে যেতে চান না, বিদেশের লোয়ার ডিভিশন বা ছোটো ছোটো ইউরোপিয়ান কান্ট্রিজ বা এশিয়ান কান্ট্রিজে যেতে চান না, তারা যারা বড় বড় টপ ক্লাব যারা ভাবে যে ইন্ডিয়ান প্লেয়াররা যারা বিদেশে গিয়ে ইন্ডিয়ার যে স্যালারি পায় তার থেকেও বেশি স্যালারি দিয়েই স্টার্ট করবে, মানে পরে ইনক্রিমেন্ট কী হবে পরের কথা, আগে স্টার্ট করবে। তো তাদের জন্য মনীষা কল্যাণ একটা ভালো দৃষ্টান্ত যে তুমি যদি স্ট্রাগল করো, ফরেনে গিয়েও যদি স্ট্রাগল করতে পারো, তুমি একটা দিন না একটা দিন পরে গিয়ে দাঁড়াবে। তো মনীষা কল্যাণের জন্য বেস্ট উইশেস রইল। এরপরে চলে আসছি মেন্স ফুটবলের আপডেটে। মেন্স ফুটবলের মধ্যে প্রথম জওহর নিশ্চল, তাকে কিন্তু জামশেদপুর এফসি সাইন করিয়ে ফেলেছে। এই ইয়াং প্লেয়ারটাকে জামশেদপুর এফসি সাইন করিয়ে ফেলেছে। এরপর চলে আসছি বিদেশি প্লেয়ারের কথা, দুটো বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডারের কথায় আসবো। প্রথমে চলে আসছি পেড্রো কাপোর কথা। পেড্রো কাপো বেঙ্গালুরু এফসিতে সাইন করে ফেলেছে। 1 কোটি টাকা মার্কেট ভ্যালু। সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ড দুটো পজিশনেই খেলতে পারে এই স্প্যানিশ প্লেয়ারটি। বয়স যার 33 এবং স্পেনের বিভিন্ন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ক্লাবে খেলেছে, যেমন স্পোর্টিং মোহনস, সেল্টা বিগোর বি টিম, মাল্লোরকার বি টিম, আরও সাবাডেল এবং লাস্ট স্পেনের সেকেন্ড ডিভিশন ক্লাব এলডেন্সেতে খেলছিল, সেখান থেকে কিন্তু বেঙ্গালুরু এফসিতে সই করা। এরপর চলে আসছি ফিলিপ মির্জ লাজাক, এই টাইপের কিছু একটা উচ্চারণ হবে তার সারনেমটা, আমি ঠিক করতে পারলাম না হয়তো। পাঞ্জাব এফসিতে সই করেছে এই ক্রোয়েশিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার, যার বয়স 31 বছর এবং মার্কেট ভ্যালু কিন্তু 4 কোটি টাকা। নিঃসন্দেহে একজন ভালো প্লেয়ার, কারণ এই প্লেয়ারটা ক্রোয়েশিয়ার টপ ক্লাব ডায়নামো জাগ্রেব বা লোকোমোটিভার মতো ক্লাবে খেলেছে, তারপরে ডায়নামো বুখারেস্টও খেলেছে, এফসি ইউএফা এবং লাস্ট ক্রোয়েশিয়ার টপ টায়ার লিগেই HNK গরিকার হয়ে কিন্তু খেলছিল। ক্রোয়েশিয়ার আন্ডার 21 টিমেও কিন্তু এই প্লেয়ারটা খেলেছে। তো নিঃসন্দেহে একটা ভালো সাইনিং পাঞ্জাব এফসির জন্য। এরপর চলে আসছি আজকের নেক্সট আপডেট, সেটা কিন্তু দীপক টাংরিকে নিয়ে। দীপক টাংরিকে কিন্তু অলরেডি 3টে ISL ক্লাব অফার করে ফেলেছে বলে আপডেট। এবার এই 3টে ISL ক্লাবের নাম এখনও বেরিয়ে আসেনি, তাই কোনো স্পেকুলেশন আমি যাচ্ছি না, কোনো রিউমারও আমি ছড়াচ্ছি না। 3টে ISL ক্লাব অফার করেছে, এটুকু জেনে রাখুন। যে কোনো সময় কিন্তু টাংরির কাছে এই অফারগুলো মানে অ্যাডভান্স নেগোসিয়েশনেও চলে যেতে পারে, এরকমই কিন্তু আপডেট রয়েছে। এরপর চলে আসছি আরমান্দো সাদিকুর কথায়। আরমান্দো সাদিকুকে মোহনবাগান ছাড়তে চলেছে, তার পরিবর্তে যাকে আনতে চলেছে তার কথা একটু পরে আসছি। সাদিকুকে কিন্তু মোহনবাগান ছাড়তে চলেছে এবং তাকে নিতে চলেছে কেরালা, মানে কেরালা অ্যাডভান্স নেগোসিয়েশনে চলে গেছে সাদিকুর সাথে, এবং বলা ভালো মোহনবাগানের সাথে অ্যাডভান্স নেগোসিয়েশনে গেছে সাদিকুকে ছাড়ার জন্য। কিন্তু মোহনবাগান কিন্তু চাইছে এটা একটা সোয়াপ ডিল হোক, যেরকম সাহাল আব্দুল সামাদ আর প্রীতম কোটালের বেলায় হয়েছিল, সেরকমই কিন্তু এটা একটা সোয়াপ ডিল হোক। এবং সোয়াপ ডিলে কাকে নিতে পারে সেই জায়গায় অনেক রকম নাম ভেসে উঠছে, কিন্তু আজকে যেটা ভেসে উঠেছে যে মোহনবাগান কিন্তু খুব বেশি ইন্টারেস্টেড হরমিপম রুইবাকে সাইন করানোর জন্য। হরমিপম রুইবাকে কেন সাইন করানোর জন্য ইন্টারেস্টেড, সেটা হচ্ছে আনোয়ার আলীকে কবে তার সার্ভিস মোহনবাগান পাবে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়, তার কারণটা একটু পরে আসছি। তো হরমিপম রুইবাকে সাইন করিয়ে সেই জায়গাটা কিন্তু ভরাট করতে চাইছে এবং আনোয়ারের ওপর যে ডিপেন্ডেন্সি মোহনবাগানের ডিফেন্সে, সেইটাকে পুরোপুরি কাটিয়ে ফেলতে চাইছে মোহনবাগান। তো এবার এটাই দেখার যে আলটিমেটলি হরমিপম রুইবাকে আনতে পারে কিনা, আর আনলে সেটা সাদিকুর সাথে সোয়াপ ডিলটা হয় কিনা। আর এরপরে চলে আসছি আনোয়ার আলী ট্রান্সফার শাখাতে। আনোয়ার আলী ট্রান্সফার শাখা এখন যে স্টেজে দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু পুরোপুরি মানে প্লেয়ার স্ট্যাটাস কমিটির যে আমাদের PSC যে কমিটি আছে ইন্ডিয়ান ফুটবলের, তারাই কিন্তু এখন আনোয়ার আলীর ফিউচারটা ডিসাইড করবে। এবার ব্যাপারটা হচ্ছে এটাই, আনোয়ার ইস্টবেঙ্গলে সই করে ফেলেছে আর মোহনবাগানে সে এখনও কন্ট্রাক্টেড। তো লিগালি সে মোহনবাগানে এখনও কন্ট্রাক্টেড, কিন্তু এখানে ফিফার যে নিয়মটা রয়েছে যে 1 বছরের বেশি লোন ডিল থাকবে না, সেটা এখনও ইন্ডিয়ান ফুটবলের ডোমেস্টিক ট্রান্সফারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। সেটা নতুন কথা নয়, সবাই এতদিনে জেনে গেছেন এই পুরো বিষয়টাই। তো এবার এটাই দেখার যে আলটিমেটলি
মোহনবাগানের সাথে আনোয়ার আলীর কোনো নেগোসিয়েশন হয়ে আনোয়ার পার্মানেন্ট ডিলে মোহনবাগানে সই করে, বা আনোয়ার মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে নেয় মোহনবাগান থেকে, বা লোন কন্ট্রাক্ট টার্মিনেট করে নেয় মোহনবাগান থেকে, অথবা প্লেয়ার স্ট্যাটাস কমিটি তাকে ক্লিন চিট দিয়ে দেয় মোহনবাগান ছাড়ার জন্য এবং সে ইস্টবেঙ্গলে সই করে। মানে মোহনবাগান ছাড়লে সে কিন্তু ইস্টবেঙ্গলেই সই করবে, এটা কিন্তু পুরোপুরি ফাইনাল। তো আলটিমেটলি কী হয় সেটাই দেখা। এরপর চলে আসছি মোহনবাগানের জন্য একটা খুব ভালো আপডেটে। মোহনবাগান সমর্থকরা অনেকেই ভালোভাবেই আপডেটটাকে নিতে পারবেন যে আরমান্দো সাদিকুর জায়গায় গ্রেগ স্টুয়ার্টকে তারা কিন্তু নিয়ে আসতে চলেছে। মানে অ্যাডভান্স নেগোসিয়েশনে কথাবার্তা এখনও এগোয়নি, কথাবার্তা একটা মানে অফার করা অবধি এগিয়েছে। ভালো লুক্রেটিভ ডিল মোহনবাগান স্টুয়ার্টের সামনে রেখেছে, এবং স্টুয়ার্ট লাস্ট যেখানে গেছিলো মুম্বাই সিটি এফসি ছেড়ে কিলমারনক ক্লাব, সেখানে কিন্তু খুব বেশি গেম টাইম সে পায়। অতএব সে মোহনবাগানে বা আইএসএলে ফিরে আসতে পারে, এটা কিন্তু হতেই পারে, না হওয়ার কিছু নেই। আর স্টুয়ার্টের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, স্টুয়ার্ট তো যথেষ্ট ভালো প্লেয়ার, জামশেদপুর এফসির হয়ে লিগ শিল্ড জেতে তারপরে মুম্বাই সিটি এফসিতে সাইন করে, সেখানেও কিন্তু সে দুর্দান্ত পারফর্ম করে। এবং সবথেকে বড় কথা স্টুয়ার্টকে নিয়ে যে কনফিউশনটা, সেই কনফিউশনটা হচ্ছে যে স্টুয়ার্ট তো যখন আইএসএল ছেড়ে চলে গেছিলো তখন তো 4 ম্যাচের ব্যান পেয়েছিল। তাহলে সে যদি মোহনবাগানে আবার ব্যাক করে আসে তাহলে কি এই 4 মাসের ব্যানটা কন্টিনিউ হবে? কিন্তু নিয়ম হচ্ছে, তুমি যদি একটা মেম্বার, ফিফা মেম্বার অ্যাসোসিয়েশনের কোনো লিগে, অফিসিয়াল লিগে কিন্তু ব্যান পাও বা কোনো শাস্তির মুখে পড়ো, তাহলে কিন্তু সেই শাস্তিটা কন্টিনিউ হবে ফিফার অন্য যে কোনো মেম্বার অ্যাসোসিয়েশনের লিগে। অর্থাৎ একটু খোলসা করে দিই বিষয়টাকে, আইএসএলের স্টুয়ার্ট যে শাস্তি পেয়েছিল 4 মাস ব্যানে, সেই শাস্তি কিন্তু তার স্কটিশ প্রিমিয়ারশিপে, যেখানে সে মুম্বাই ছেড়ে লাস্ট উইন্টার ট্রান্সফার উইন্ডোতে গিয়েছিল কিলমারনক ক্লাবটিতে, সেখানেও কিন্তু তার এই শাস্তিটা কন্টিনিউ হয়েছে এবং স্টুয়ার্ট সেখানে 4 ম্যাচের ব্যান অলরেডি কাটিয়ে ফেলেছে। অর্থাৎ স্টুয়ার্ট যদি এখন মোহনবাগানে সই করে তাহলে কিন্তু সে একজন ফ্রেশ প্লেয়ার হিসেবে সই করবে, সেখানে সে সিজনের প্রথম ম্যাচ থেকে কিন্তু খেলবে। তো এবার এটাই দেখার যে আলটিমেটলি মোহনবাগানে স্টুয়ার্ট আসে কি না। স্টুয়ার্ট কিন্তু একজন ভালো হোল্ডিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার প্লাস অ্যাটাকিং মিডফিল্ড জোনে মোহনবাগানে খুব বেশি প্লেয়ার দরকার নেই, কারণ সেখানে পেত্রাতোস অলরেডি রয়েছে। একজন ভালো বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডার বা হোল্ডিং মিডফিল্ডার হিসেবে হয়তো স্টুয়ার্টকে মলিনা ইউজ করবে। তো এটাই দেখার যে স্টুয়ার্ট আলটিমেটলি মোহনবাগানে আসে কিনা। আর লাস্ট ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য যে স্পেশাল, যেটা অনেকে হয়তো জেনেও গেছেন, সেই আপডেটে চলে আসছে জিকসন সিং। তাকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়ে ফেলেছে। ইস্টবেঙ্গল এবছর একের পর এক বড় বড় সাইন করাচ্ছে, এবং তার মধ্যে শুধুমাত্র কেরালা থেকে এবারে কিন্তু দুটো তাদের কি প্লেয়ারকে তারা সাইন করিয়ে ফেলবে। একটা হচ্ছে দিমিত্রিয়স ডায়ামান্টাকোস, আর এই হচ্ছে জিকসন সিংকে কিন্তু 3+1 ইয়ার ডিলে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। এরকমই কিন্তু আপডেট বেরিয়ে এসছে। তো এটা একটা খুব ভালো আপডেট ইস্টবেঙ্গলের পক্ষে। ইস্টবেঙ্গল আলটিমেটলি জিকসনের ডিলটাকে ক্র্যাক করতে পেরেছে। আপুইয়াকে যেহেতু তারা পায়নি, জিকসনকে তাদের দরকার ছিল, যেহেতু এশিয়ান লিগে তারা এবার খেলতে যাচ্ছে, তো সেখানে ভালো টিম অবশ্যই দরকার। তো এবার এটাই দেখার যে আলটিমেটলি জিকসনকে কার্লোস কোয়াদ্রাস কীভাবে ইউজ করেন, এবং আলটিমেটলি ইস্টবেঙ্গল টিমটা এই সিজনে কোথায় গিয়ে দাঁড়ায়, কারণ তারা একের পর এক বড় বড় এবং ভালো ভালো সাইন করিয়েছে এবছর। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।